সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই বরাবরের মতো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো, এবং পাশাপাশি সবাই সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, আমাদেরকে ভালো থাকতে হবে এবং আমাদের পরিবার এবং আমাদের সবাইকে ভালো রাখতে হবে, এবং সেজন্য নিজেকে যোগ্য এবং দক্ষ করে গড়ে তোলার জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি আমাদেরকে হচ্ছে গিয়ে ভালো জীবনযাপনে নিজেদেরকে অভ্যস্ত করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস হচ্ছে গিয়ে আজকে আমরা কৃষিশিক্ষা বিষয়ে আলোচনা করব, এবং তার আগে আমি বরাবর মতো যা বলি যে সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমরা যদি হচ্ছে গিয়ে ভবিষ্যতে কোনো নতুন ভিডিও আপলোড করি যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কোন বিষয়টি আলোচনা করব সেই বিষয়ের দিকে আমরা দৃষ্টিপাত দেখব। সকলকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে রুমা বেগম, 33 বিসিএস এর একজন শিক্ষা কর্মকর্তা, এবং আজকে আমি তোমাদের যে বিষয়ের উপর আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কৃষি শিক্ষা। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র বিষয়ে মাছের রোগ সম্পর্কে আলোচনা করব। তো চলো আজকে আমরা দেখি যে যে বিষয়গুলো জানতে পারবো আমরা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে জেনে নিই, এবং পরবর্তীতে বই থেকে খুব ভালোভাবে তোমরা পড়ে নিবে আশা করছি। তো মাছের রোগের শ্রেণী বিভাগ, মাছের রোগ এবং ব্যবস্থাপনা সম্পর্কে আজকে আমরা জানবো। তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে জানতে হবে যে মাছের রোগের যে শ্রেণী বিভাগ, তো আমরা হচ্ছে কি মাছের রোগের ক্ষেত্রে শ্রেণী বিভাগ এই বিষয়ে যাওয়ার আগে যে বিষয়টি বলতে চাই যে আমরা যে পোল্ট্রি ব্যবস্থাপনা পড়ছি বা পড়বো, এই যে পোল্ট্রির যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, মৎস্য চাষ, তারপর হচ্ছে তোমার মুরগি পালন, কবুতর পালন, কোয়েল এবং পশু পালন, এই যে বিভিন্ন যে আমাদের বিভিন্ন বিষয়গুলো রয়েছে, তো এই সবগুলো রোগের শ্রেণী বিভাগটা কিন্তু প্রায় একই রকমের। তো এই জন্য হচ্ছে কি আজকে আমি যে বিষয়ের যে হচ্ছে কি তোমার পরজীবী গঠিত নামগুলো বলছি সেই বিষয়গুলো একটু ভালোভাবে মনে রাখবো। তো আমরা দেখি যে রোগের ক্ষেত্রে সাধারণত বেশ কয়েকভাবে মাছ আক্রান্ত হতে পারে। তো সেক্ষেত্রে দেখো যে আমরা প্রথমেই দেখছি যে কিন্তু ব্যাকটেরিয়া জনিত রোগ হতে পারে, ছত্রাক জনিত রোগ হতে পারে, পরজীবী জনিত রোগ হতে পারে, অপুষ্টি জনিত রোগ এবং ভাইরাস জনিত রোগ। তো মাছের যে বিভিন্ন প্রকার রোগ রয়েছে এবং যার প্রতিকার সম্পর্কে আমরা জানবো, সেই মাছের কয়েকটি রোগের নাম সম্পর্কে আমরা আগে একটু জেনে নিই। আমাদের দেশের পুকুর বা দিঘিতে যেসব রোগে মাছগুলো আক্রান্ত হয়ে থাকে সেই রোগগুলো যে নাম, সেই রোগগুলো হলো কি দেখো, যে মাছের ক্ষত রোগ, এরপর হচ্ছে তোমার মাছের পেট ফোলা রোগ, মাছের পাখনা এবং লেজ পচা রোগ, মাছের উকুন রোগ, মাছের পুষ্টির অভাবজনিত রোগ, মাছের ফুলকা পচা রোগ এবং কৃমি রোগ। তো এই ক্ষেত্রে আমাদের যে কোশ্চেনটা আসতে পারে যে সরাসরি যদি মাছের রোগ ওইভাবে যদি না আসে, তাহলে যে একটা মাছের উদ্দীপকে একটা মাছ চাষের কথা বলা হয়ে যে বললো যে মাছটার একটা লক্ষণ দিয়ে দিল যে মাছটা হচ্ছে গিয়ে যে পুকুরে ভেসে আছে, অথবা যে মাছের হচ্ছে গিয়ে তোমার পেটটা ফুলে আছে, এই ধরনের নাম দিয়ে দিবে। তারপর কোশ্চেনটা হচ্ছে যে মাছের যে মাছ যে চাষ করেছিল সেই মাছের যেরকম আমরা দেখলাম, তাহলে মাছের রোগটার নাম কি এবং সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অর্থাৎ এর প্রতিকার কি। তাহলে সেই ক্ষেত্রে আমরা লক্ষণগুলো কিন্তু প্রায় সব একই রকম হবে, তবে বিশেষ বিশেষ নামের জন্য এর যে পরজীবীটা সেই নামটা কিন্তু আলাদা হবে, এবং এর একটা বিশেষ একটা কি লক্ষণ থাকবে, সেই বিষয়টা কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে।
প্রথমেই চলে আসি আমরা মাছের ক্ষতরোগ। মাছের যে ক্ষতরোগ, এই রোগ সম্পর্কে সাধারণত যে মৎস্য চাষীরা মাছ চাষ করে তারা সকলেই আসলে কম বেশি জানে, আবার অনেকে কিন্তু জানেও না। তো এই রোগ সম্পর্কে ভালোভাবে যদি আমরা জানতে চাই, তো সেক্ষেত্রে এই যে মাছের যে রোগ, তো এটার যে এক মানে লক্ষণটা, যে ক্ষতরোগের যে লক্ষণ আমরা দেখছি যে এখানে দেখো যে মাছের গায়ে কি ক্ষত হয়ে গিয়েছে, মাছের গায়ে এরকম ক্ষত ক্ষত আমরা চিহ্ন দেখতে পাচ্ছি। তো সাধারণত এই ক্ষেত্রে যে লক্ষণটা হচ্ছে যে মাছের গায়ে ক্ষত বা ঘা জনিত একটা লাল দাগ দেখা যায়, এবং এই দাগের যে আকৃতি গুলো আছে এগুলো কি হবে, যদি আমরা প্রতিকার না করি তাহলে কমে এগুলো কি হতে থাকবে, বড় হতে থাকবে। এবং এই যে ঘা গুলো আছে, এই ঘা গুলো কি হবে, মাছের সাধারণত যে লেজের যে গোড়া আছে, লেজের গোড়া বা মাছের যে পিঠ আছে বা মুখ, হ্যাঁ এই যে মুখের মুখে হচ্ছে কি যে তোমার দুই দিকে কিন্তু এই ঘা গুলো হতে পারে। তাহলে আমার লক্ষণ কি হবে, যে ঘা হবে এবং এটা হচ্ছে ক্রমেই আকারে বৃদ্ধি পেতে থাকবে, এবং সাধারণত এটা লেজের গোড়া, পেট এবং মুখের দিকে বেশি হয়ে থাকবে। তো ক্ষত রোগের মাছের প্রতিকারটা কি? তো প্রথমে হচ্ছে কি, এই রোগ দেখা মাত্র হচ্ছে পুকুর থেকে মাছগুলো কি করতে হবে, আমার দ্রুত তুলে ফেলতে হবে। পরবর্তীতে 10 লিটার পানিতে 100 গ্রাম লবণ গুলে সেই লবণ মিশ্র পানিতে রোগাক্রান্ত মাছকে আমরা 5 থেকে 10 মিনিট ডুবিয়ে রাখতে পারি। ডুবিয়ে রেখে এর পরবর্তীতে আবার পুকুরে ছেড়ে দিতে হবে। এবং ক্ষতরোগ আক্রমণের আগে আমাদের কি করতে হবে, অর্থাৎ কি যে আমাদের প্রতিরোধের যে প্রতিকার ভালো, আগেই আমাদের প্রতি বছর প্রায় আশ্বিন মাসের শেষে কিংবা কার্তিক মাসের প্রথম দিকে পুকুরের শতাংশ প্রতি কি করতে হবে, আমাকে 1 কেজি হারে পাথরের চুন বা 1 কেজি হারে লবণটা দিয়ে দিতে হবে। তাহলে যে শীত মৌসুমে যে ক্ষতরোগটা হবে, সেই মৌসুমে রোগের কবল থেকে মাছগুলো কি করতে পারবে, মুক্ত থাকতে পারবে সেই রোগ থেকে। তাহলে এই জানলাম আমরা কি মাছের ক্ষতরোগ সম্পর্কে। এরপরে আসি আমরা মাছের পাখনা এবং লেজ পচা রোগ। পাখনা এবং লেজ পচা রোগ সাধারণত রুই জাতীয় মাছ, শিং, মাগুর, এই মাছগুলোর হচ্ছে কি বেশি আক্রান্ত হয়ে থাকে। তো এই রোগে যখন আক্রান্ত হয়, অর্থাৎ লক্ষণ হচ্ছে কি যে প্রাথমিকভাবে যে পাখনা আছে বা যে পিঠ আছে, হ্যাঁ এর যে ক্রমান্বয়ে কি হয় যে পিঠের পাখনা এবং ক্রমান্বয়ে যে অন্যান্য পাখনা গুলো আক্রান্ত হয়ে থাকে। তো সাধারণত হচ্ছে যে বিজ্ঞানীরা, মৎস্য বিজ্ঞানীরা যে বলেছেন যে সাধারণত অ্যারোমোনাডস এবং মিক্সোব্যাক্টার গ্রুপের ব্যাকটেরিয়া দ্বারা এই রোগের সংক্রমণ হয়ে থাকে। তাছাড়া হতে পারে কি, পানির যে ক্ষার আছে সেই ক্ষারের স্বল্পতা ও পিএইচ এর ঘাটতি যদি দেখা দেয়, সেক্ষেত্রেও কিন্তু এই রোগের উৎপত্তি হতে পারে। তাহলে এই রোগের প্রতিকারটা আমরা কিভাবে করতে পারি? এই রোগে আক্রান্ত মাছ আমাদের পুকুর থেকে তুলে নিয়ে 0.5 ppm পটাশ যুক্ত পানিতে আক্রান্ত মাছকে আমরা 3 থেকে 5 মিনিট ডুবিয়ে রাখতে পারি, এবং ওই সময় আমরা পুকুরে সাময়িকভাবে সার দেওয়া থেকে কি করবো, বিরত থাকবো, সার দেওয়াটাকে বন্ধ করে দিব। এছাড়াও রোগ জীবাণু ধ্বংসের পর যে মজুতকৃত যে আমাদের মাছগুলো আছে, অর্থাৎ মাছের ঘনত্বটা, হ্যাঁ মজুতকৃত মাছের সংখ্যাটা আমাদের কমিয়ে ফেলতে হবে। আর এই অবস্থায় কি করতে হবে, আমাদের প্রতি শতাংশে আগের মতো 1 কেজি হারে পাথুরে চুন প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করবে যে প্রায় মাছের যে রোগের যে প্রতিকারগুলো আছে প্রায় কিন্তু একই রকম, হয়তো দুইটা ইনকেস আলাদা হতে পারে। এরপরে হচ্ছে মাছের পেট ফোলা রোগ। তো এই যে মাছের যে পেট ফোলা রোগ, এই রোগটার আরেকটা নাম হচ্ছে কি ড্রপসি। ড্রপসি বা মাছের পেট ফোলা রোগ। মাছের পেট ফোলা রোগে সাধারণত কি হয়, যে মাছের যে পেট ফোলা রোগ, তো এই রোগে সাধারণত হচ্ছে তোমার রুই জাতীয় মাছ, তারপর হচ্ছে তোমার যে শিং, মাগুর, এই মাছগুলো বেশি আক্রান্ত হয়ে থাকে। তাহলে পেট ফোলা রোগের আরেকটা নাম হচ্ছে ড্রপসি, এইটা কিন্তু খেয়াল রাখবা, এবং এই রোগটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। পেট ফোলা রোগাক্রান্ত মাছের যে লক্ষণ, সেটা হচ্ছে কি হবে, যে গায়ের রংটা ফ্যাকাশে হয়ে যাবে এবং পেটে পানি জমার কারণে পেটটা ফুলে থাকবে। আর এই সময় হচ্ছে মাছ কি করবে, ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করবে, এবং বেশিরভাগ সময় কি করবে, এরা পানির উপরে ভেসে থাকবে, এবং হচ্ছে আক্রান্ত মাছ কি করবে, খুব দ্রুত কিন্তু মারা যেতে পারে। তো সেই ক্ষেত্রে প্রতিকার হিসেবে আমরা কি ব্যবহার করব, সেই আগের মতো প্রতিকার হিসেবে আমরা হচ্ছে প্রতি শতাংশ জলাশয়ে 1 কেজি হারে পাথরের চুন প্রয়োগ করতে পারি। তাছাড়াও মাছের খাদ্যের সঙ্গে আমরা ফিশ মিল ব্যবহার করতে পারি। এছাড়াও পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য উৎপাদন সহ মাছকে নিয়মিত সুষম খাদ্য প্রদান করতে হবে।
তাহলে পেট ফোলা রোগ বা ড্রপসি রোগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোগ, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আসি আমরা মাছের আইস উঠা রোগ। তো এই ক্ষেত্রে যে রোগের লক্ষণ বা কারণ, এটা হচ্ছে অ্যারোমোনাস ব্যাকটেরিয়া সংক্রমণে এই আইস উঠা রোগ এটি হয়ে থাকে। এক্ষেত্রে যে লক্ষণ, সেটা হচ্ছে মাছের যে স্বাভাবিক উজ্জ্বলতা আছে সেটা নষ্ট হয়ে যাবে এবং মাছের যে আইসগুলো আছে আইসগুলো বাঁকা হয়ে যাবে এবং সামান্য ঘষা বা যে কোনো আঘাতে আইসগুলো উঠে যায়। লেজ হচ্ছে অবশ হয়ে যায়, মানে প্যারালাইসিস এর মতো হয়ে যায়। তখন প্যারালাইসিস যখন হয় তখন মাছ কি করে, ভারসাম্যহীন ভাবে চলাফেরা করে এবং মাছ সেই অবস্থায় কি করে, কোনো রকম খাদ্য গ্রহণ করতে পারে না। তো সেই ক্ষেত্রে প্রতিকার এবং প্রতিরোধের ক্ষেত্রে আমরা কি করতে পারি, পুকুরে আমরা জৈব সার প্রয়োগ যেটা আছে, যে ওই সময় আমরা যে জৈব সার বা বিভিন্ন যে সার দিই সেই সারের প্রয়োগটা কমে দিতে হবে। এটা কিন্তু যে কোনো মাছের রোগের থেকে আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো। এমনকি আগের মতো প্রতি শতাংশে 1 কেজি চুন আমরা নিয়মিত প্রয়োগ করতে পারি। এরপর যে জাল, যে জাল দিয়ে আমরা মাছ ধরি সেই জালটা রোদে শুকিয়ে তারপরে আমরা পুকুরে ব্যবহার করতে পারি। এছাড়াও 1 লিটার পানিতে 2 থেকে 3 ml গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম তুঁত। পটাশিয়াম আমরা জানি যে ঘা বা যে কোনো রোগের থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা তুঁত সেখানে মিশিয়ে আমরা মাছকে যদি গোসল করাই, তাহলে গোসল করাও কিন্তু এই রোগটা ভালো হয়ে যাবে। এছাড়াও প্রতি কেজি খাদ্যে 1 গ্রাম ক্লোরোমাইসিন মিশিয়েও আমরা মাছকে কমপক্ষে করতে পারি 7 দিন খাওয়াতে পারি। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আইস উঠা মাছের রোগ, কারণ, লক্ষণ এবং প্রতিকার ও প্রতিরোধ। এরপরে দেখো যে ড্যাকটাইলোগাইরোসিস রোগ বা ফুলকা কৃমি রোগ। তো এই যে এই রোগটা সাধারণত আমরা ফুলকা কৃমি নামে পরিচিত। তো এটা হচ্ছে মাছের কি করবে, শুধুমাত্র ফুলকাটাকে আক্রমণ করবে, মাছের ফুলকাকে আক্রমণ করবে। তো এই রোগের যে লক্ষণ বা কারণ কি, যেটা হচ্ছে ড্যাকটাইলোগাইরোসিস যে পরজীবী আছে তার সংক্রমণে এই রোগটা হয়ে থাকে। তো তোমাদের কোশ্চেনে দেখা যায় যে যদি ওইভাবে নির্দিষ্ট করে নাম নাও আসে, তাহলে প্রশ্নটা এভাবে আসতে পারে যে পরজীবী গঠিত 2টি মাছের রোগের নাম এবং প্রতিকার লিখো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আসলে এভাবে আসে, নাম না ধরে সরাসরি এভাবে আসে। তাহলে সেক্ষেত্রে আমরা 2-3টা মাছের রোগ, কারণ, লক্ষণ, প্রতিকার খুব ভালো করে শিখে নিব। এই যে এই ক্ষেত্রে যে লক্ষণটা কি হবে, আক্রান্ত মাছের শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে, দেহের বর্ণ ফ্যাকাশে হয়ে যাবে, ফুলকায় রক্তক্ষরণ হবে, ফুলকা পচে যাবে, ফুলে যাবে এবং মাছ খুবই দ্রুত মারা যায় এবং এই সময় মাছ কি করে, লাফালাফি করে। তো এই ক্ষেত্রে আমরা যে প্রতিকার বা প্রতিরোধ করতে পারি, সেখানে হচ্ছে কি যে আগের মতো যে মাছের ঘনত্বটা কমায় দিতে হবে, যে মাছের সংখ্যাগুলো আমাদের কি মজুতকৃত যে মাছগুলো আছে সেই মাছের সংখ্যা কমিয়ে আনতে হবে বা ঘনত্বটা কমাতে হবে। পুকুরে প্রতি শতাংশে 1 কেজি হারে পাথর চুন দিতে হবে 3 মাস পর পর। তাছাড়া কি করতে হবে, জৈব সার এবং যে সম্পূরক খাদ্য সেসবে অবশ্যই কম দিতে হবে এবং আক্রান্ত মাছকে আমরা 200 ppm লবণ দ্রবণে সপ্তাহে 1 বার হিসাব করে মোট 2 বার গোসল করতে হবে অথবা 50 ppm ফরমালিনে আক্রান্ত মাছকে 1 ঘন্টা ডুবিয়ে ছেড়ে দিতে হবে। তাহলে আমরা দেখলাম যে সবগুলো মাছের প্রতিক্রিয়া কিন্তু খেয়াল করবে প্রায় কিন্তু একই রকম, শুধুমাত্র যে লবণ পানিতে বা দুধ পানিতে ফরমালিনে যে আমরা পরিমাণটা ব্যবহার করি সেই পরিমাণটা শুধু একটু আলাদা। তাহলে এটা আমরা দেখলাম যে ফুলকা কৃমি রোগ। এরপরে হচ্ছে যে মাছের রোগটা আমরা দেখবো যে ট্রাইকোডাইনিয়াসিস। ট্রাইকোডাইনিয়াসিস যে রোগটা আছে সেটা কি, সেটা হচ্ছে যে ট্রাইকোডিনা নামক এককোষী পরজীবী দ্বারা এই রোগটা হয়ে থাকে। সাধারণত বড় মাছের চেয়ে যে ছোট ছোট পোনা মাছগুলো আছে সেই মাছের ক্ষেত্রে এই রোগটা সাধারণত বেশি হয়ে থাকে এবং এর যে লক্ষণটা কি হবে, যে মাছের যে শ্বাস প্রশ্বাস সেই হারটা বেড়ে যাবে, মাছের ফুলকায় গোলাকার হলদে সিস্ট বা ছোট ছোট ফুলকি আমরা দেখি, দেখা যায় ছোট ছোট বাচ্চাদের আমরা দেখি যে অনেক সময় কি হয়, ছোট ছোট লাল লাল দানা হাম করে থাকে, হ্যাঁ এরকম হচ্ছে কি ফুলকি দেখা যাবে বা সিস্ট দেখা যাবে। এছাড়াও চামড়ায় যে বালুকণা আছে সেই বালুকণা মতো এরকম দেখা যাবে
এছাড়া হচ্ছে কি হবে যে তোমার যখন নাকি মানে এরকম হবে যে মাছ তখন কি করবে, শক্ত জিনিসে মানে তোমার গাটা হচ্ছে কি বসতে থাকবে। তা আমরা যেমন দেখি যে আমাদের দেখবে যে শরীরে যদি যখন কোনো মানে কি হয়, ছোট কোনো ঘা হয়, সেগুলো যদি চুলকায়, তখন আমরা কি করি, সেগুলোকে হচ্ছে ঘষার জন্য কোনো কিছু ব্যবহার করি। এই জন্য এরাও কি করে যে এই যে মাছে এই সময় তাদের কি শক্ত জিনিসে তাদের এরকম ঘাগুলো কি বসে থাকে। তো যে ফুলকার যে রক্তক্ষরণ যে হয় সেই স্থানগুলো তখন ফুলে যাবে। এছাড়া মাছগুলো খাদ্য গ্রহণে অনীহা চলে আসবে। তাছাড়াও যে আক্রান্ত মাছগুলো আছে সেটা হচ্ছে দ্রুত মারা যাবে। এই ক্ষেত্রে প্রতিরোধ এবং প্রতিকার কি, পুকুরে প্রতি শতাংশে 2 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। মাছের ঘনত্বটাকে কমায় দিতে হবে, অর্থাৎ যে মজুদকৃত মাছ আছে সে সংখ্যাটা কমিয়ে দিতে হবে। তো আমরা অন্যান্য গুলোতে দেখলাম কি শতাংশে 1 কেজি হার চুন ছিল, কিন্তু এই যে এই রোগটা ট্রাই করি না, সিসিএসসি এর ক্ষেত্রে প্রতি শতাংশে 2 কেজি চুনের কথা বলা হচ্ছে। এছাড়াও আক্রান্ত মাছকে 50 ppm ফরমালিনে 24 ঘন্টা বা একদিন বা 250 ppm ফরমালিনে 3 থেকে 5 মিনিট ডুবিয়ে রেখে পুনরায় আবার পরিষ্কার পানিতে ছেড়ে দিতে হবে। অথবা আক্রান্ত মাছকে 200 ppm সাধারণ লবণ যে আছে, যেটা আমরা সোডিয়াম ক্লোরাইড লবণ, সেই লবণ দ্রবণে সপ্তাহে একবার মানে হচ্ছে 24 ঘন্টা গোসল করাতে হবে। এরপরে হচ্ছে রক্ত জমাট বাঁধা রোগ। তো এই ক্ষেত্রে হচ্ছে যে কারণটা, এটা হচ্ছে যে স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগটি হয়ে থাকে। এই ব্যাকটেরিয়া হচ্ছে মাছের অন্ত্রে আক্রমণ করে এবং দেহের মধ্যে রক্ত জমাট বাঁধিয়ে ফেলে। সাধারণত হৃৎপিণ্ড, কিডনি ও পাকস্থলী আক্রান্ত হয়ে এই মাছগুলো নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আরেকটি লক্ষণ হচ্ছে মাছের ক্ষুধা মন্দা হয়ে যায়, অর্থাৎ মাছ কি খেতে পারে না। এছাড়া মাছ ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করে, মাছ মারা যায়। তো প্রতিরোধ যে প্রতিকার সে আগের মতোই হবে, পুকুরের যে জৈব পদার্থ বা সারের ব্যবহার সেটা কমিয়ে দিতে হবে। জালকে রোদে ভালো করে শুকিয়ে জাল টেনে তারপরে পুনরায় আবার মাছ ধরতে হবে। নিয়মিত চুন প্রয়োগ করতে হবে। খাদ্যের সাথে অ্যান্টিবায়োটিক ওষুধ মিশিয়ে খাওয়াতে হবে। এরপরে আমরা যে আরেকটি রোগ দেখছি সেটা হচ্ছে যে কাইলোডোনেলিয়াসিস একটা রোগ। তো এটা হচ্ছে কি যে কাইলোডোনেলা নামক পরজীবী সংক্রমণে এই রোগ হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আক্রান্ত মাছ প্রাথমিক পর্যায়ে প্রথম দিকে পানির উপরিভাগে এসে লাফালাফি করতে থাকবে, শ্বাসকার্যে কি হবে, ব্যাঘাত সৃষ্টি হবে এবং মাছের দেহটা বর্ণটা বা রংটা নীলা বা ধূসর হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের কি প্রতিকার ও প্রতিরোধ সে আগের মতো হবে। পুকুরের জৈব সার যে প্রয়োগ আছে সেটা স্থগিত রাখতে হবে। পুকুরে মাছের ঘনত্বটাকে কমিয়ে দিতে হবে, অর্থাৎ মজুদকৃত মাছের পরিমাণ কমিয়ে আনতে হবে। পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিতে হবে। পুকুরের পানিকে প্রয়োজনে দ্রুত পরিবর্তন করতে হবে। পুকুরের প্রতি শতাংশে 1 কেজি হারে 2 বার চুন দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে। 200 ppm লবণ জলে 25 মিনিট অথবা 50 ppm ফরমালিনে 24 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। তাছাড়াও আমরা কি করতে পারি, 0.1% ppm এর দুধ দ্রবণে 30 থেকে 60 মিনিট মাছকে ডুবিয়ে রেখে পরে আবার ছেড়ে দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি যে সবগুলো মাছের তোমার হচ্ছে গিয়ে মোটামুটি লক্ষণগুলো কিন্তু প্রায় একই রকম, শুধু যে কারণে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ যে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ছত্রাকের কারণে সৃষ্টি হচ্ছে সেই পরজীবীর নামটা আলাদা এবং আমাদের প্রতিকার ব্যবস্থা কিন্তু প্রায় একই রকম। তো সেই ক্ষেত্রে মাছের আমরা রোগের নামগুলো একটু ভালোভাবে মনে রাখবো। এরপর হচ্ছে মাছের কি উকুন রোগ। আমাদের দেশে প্রায় মাছের কি উকুন রোগ দেখা যায়। তো এর মধ্যে হচ্ছে কি যে তোমার রুই মাছ বা কখনো কাতল মাছ এই রোগে সাধারণত আক্রান্ত হয়ে থাকে এবং গ্রীষ্মকালে সাধারণত এই রোগের প্রাদুর্ভাবটা বেশি দেখা যায়। এই রোগে মাছের সারা দেহে উকুন ছড়িয়ে তোমার দেহে যে রস আছে সেটাকে শোষণ করে মাছকে ক্ষত বিক্ষত করে দেয়। এতে মাছ কি হয়, ক্রমান্বয়ে তোমার দুর্বল হয়ে আস্তে আস্তে এরকম মারা যেতে থাকে। তো এই ক্ষেত্রে প্রতিকার কি, যে মাছের যে উকুন রোগের প্রতিকার, সেই জন্য আমরা হচ্ছে যেটা শতকরা 2.5 ভাগ লবণ দ্রবণে কি করবো, কিছু সময় ওই উকুনে আক্রান্ত মাছকে ডুবিয়ে রাখতে হবে। এতে করে কি হবে,
যে উকুনগুলো আছে সেই উকুনগুলো হচ্ছে তোমার নিস্তেজ হয়ে পড়বে। তখন আমরা কি করব, এমত অবস্থায় হাত কিংবা চিমটা দিয়ে উকুনগুলো মাছের শরীর থেকে তুলে ফেলতে হবে। এরপরে আরেকটি রোগ আমরা দেখছি, সেটা হচ্ছে পুষ্টির অভাবজনিত রোগ। তো অনেক সময় কি হয় যে অনেক সময় মাছের পুষ্টির অভাবজনিত রোগও কিন্তু দেখা যায়। তো এই রোগে পুকুরে চাষযোগ্য যে কোনো মাছই কিন্তু তোমার আক্রান্ত হতে পারে। সাধারণত ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন কে এর অভাবে মাছ অন্ধত্ব এবং মাছের হাড় বাঁকা রোগের আক্রান্ত হতে পারে। মাছের খাবারে আমিষের ঘাটতি দেখা দিলেও কি হয়, যে মাছের যে স্বাভাবিকভাবে যে বৃদ্ধি প্রক্রিয়াটা বা বর্ধন প্রক্রিয়া সেটা কিন্তু ব্যাহত হয়ে থাকে এবং খুব শীঘ্রই কি হয়, মাছ নানা প্রকার রোগের কবলে পড়ে। এসব রোগে আক্রান্ত মাছকে কি করতে হবে, যে তোমার খাবারের সাথে প্রয়োজনীয় মাত্রায় সুনির্দিষ্ট ভিটামিন এবং খনিজ লবণ মিশিয়ে যদি খাওয়ানো হয়, তাহলে যথাশীঘ্রই এই মাছের শারীরিক অবস্থার উন্নতি হয়ে থাকে। তো মাছের রোগ প্রতিরোধ করার জন্য আমাদের কি করতে হবে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের মাছ চাষ করতে হবে। চাষকৃত যদি আমরা এভাবে করি তাহলে কি হবে, যে চাষকৃত পুকুরে যত ধরনের মাছে আমরা চাষ করি না কেন, সব মাছের রোগে কিন্তু প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব যদি আমরা কি করি, এই নিয়মগুলো ফলো করি। তা আমরা মাছের রোগ সম্পর্কে জানলাম। এখন আমরা যেটা জানবো যে মাছ সংরক্ষণ সম্পর্কে। তো মাছের সংরক্ষণ সম্পর্কে পরবর্তী আমি আরেকটা লেকচার দিব। আজকে আমি জাস্ট শুধু তোমাদের নামগুলো সম্পর্কে পরিচয় করে দিচ্ছি। তো মাছের সংরক্ষণ প্রক্রিয়া প্রথমে আমরা দেখো যে বরফজাতকরণ একটা প্রক্রিয়া, এরপরে আছে প্যাকেটজাতকরণ, এরপরে আছে ধূমায়ন একটি প্রক্রিয়া, এরপরে আছে লবণজাতকরণ। এগুলো হচ্ছে কি সব মাছ সংরক্ষণ প্রক্রিয়ার সাথে জড়িত এবং এই সম্পর্কে পরবর্তী আমি একটি লেকচার আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা নামগুলো একটু জানবো। এরপর আমরা মাছকে আরো হচ্ছে কি সংরক্ষণ করে থাকি বিভিন্ন ভাবে। তার একটি নাম হচ্ছে যেটা মাছের যে শুটকিকরণ। তো শুটকিকরণ পদ্ধতিটা আমরা সবাই জানি, বিশেষ করে আমাদের এই অঞ্চল উপকূলীয় অঞ্চলে যারা থাকি তারা মাছ শুটকিকরণ সম্পর্কে জানি, যে বিভিন্ন প্রক্রিয়ায় মাছকে শুটকি করে রাখা হয় এবং এই শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে এবং এটা অনেকে পছন্দ করে, আবার কিছু মানুষ কিন্তু এর গন্ধের জন্য কিন্তু এটাকে পছন্দ করে। তো এগুলো হচ্ছে কি যে শুদ্ধিকরণ প্রক্রিয়া। তো পরবর্তী পর্যায়ে এগুলো নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা শুধু নামগুলো সম্পর্কেই জানবো। তো সকলকে এই পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে আমরা আবার ইনশাআল্লাহ অন্য হচ্ছে কি বিস্তারিত আলোচনা করবো। তো আজকে আমাদের এ পর্যন্তই রইল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং তোমরা হচ্ছে কি অবশ্যই বই পড়ে নিবে, তাহলে অনেক ভালো হবে হচ্ছে কি এই বিষয়গুলো জানতে পারবো। আসলে ভিডিওতে তো আসলে ওইভাবে তোমাদের জন্য দেখা সম্ভব হয় না। তোমরা জাস্ট একটু যদি শুনে একটু একটা বেসিক একটু ধারণা নাও এবং পরবর্তীতে যদি তোমরা বই পড়ো তাহলে কিন্তু এই বিষয়টা তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো এবং তোমরাও সবাই ভালো থাকো। সেই শুভকামনায় আজকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।